জানেন যে গতকাল দেশে বহুল আলোচিত প্রতীক্ষিত জাতীয় নির্বাচন, দশম জাতীয় সংসদ নির্বাচন 2014 অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দলের অনাকাঙ্ক্ষিত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত এবং নির্বাচনকে বানচাল করার জন্য সন্ত্রাস, সহিংসতা, হত্যা, জনগণের জানমাল ও রাষ্ট্র সম্পদের ধ্বংস, অগ্নিসংযোগ, উস্কানি, ত্রাস সৃষ্টি, বোমাবাজির মধ্য দিয়ে সকল অপপ্রয়াস প্রত্যাখ্যান করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করায় আমি ব্যক্তিগতভাবে সরকারের পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমি দেশবাসীকে, সকল ভোটার এবং সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ বিরোধী দলের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল যেন কেউ ভোট কেন্দ্রে না যায়, ভোট না দেয়, কিন্তু জনগণ, ভোটাররা বিশেষ করে এত বোমাবাজির মাঝেও সাহসে ভোট দিয়ে তারা ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়েছেন। সেজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সন্ত্রাস, নৈরাজ্য এবং নাশকতার বিরুদ্ধে শান্তি, সাংবিধানিক ধারা ও গণতন্ত্রের পক্ষেই রায় দিয়েছে। এই নির্বাচনে বিজয় হয়েছে গণতন্ত্রের, আর পরাজয় হয়েছে গণতন্ত্র বিরোধী ও স্বাধীনতা বিরোধী শক্তির। আমি সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন, জনগণকে রক্ষা করেছেন। শত হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে যারা এই নির্বাচনকে সফল করার জন্য কাজ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন, প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, একেবারে মাঠ পর্যায়ে যারা ছিলেন, তাছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, কোস্টগার্ড সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে অত্যন্ত সাহসিকতার সাথে এবং আন্তরিকতার সাথে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে তারা কাজ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, বিএনএফ এবং জাতীয় পার্টি মঞ্জু ব্র্যাকেটে এবং 14 দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীরা সন্ত্রাস ও সহিংসতা মোকাবেলা করে নির্বাচন বানচালের সকল চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করতে দেশপ্রেমিক হিসেবে যে ভূমিকা রেখেছেন সেজন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এবং দেশের মিডিয়া ও সংবাদ কর্মীরা যেভাবে সহযোগিতা করেছেন এবং প্রতি মুহূর্ত সংবাদ পরিবেশন করেছেন, আপনারাও বোমা হামলা এবং সব রকম সন্ত্রাসী কর্মকাণ্ড উপেক্ষা করে এই যে নির্বাচনের খবর সবসময় প্রচার করেছেন, সেজন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং বিদেশি সাংবাদিক যারা এসেছেন এবং পর্যবেক্ষক যারা দেশি এবং বিদেশি ছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নতুন প্রজন্মের যারা এবার প্রথমবারের মতো ভোটার হয়েছে এবং নির্বাচনে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছেন, তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। এবারে নির্বাচন শুধুমাত্র গণতন্ত্র রক্ষাই নয়, এবারে নির্বাচন হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেয়া, বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা এবং যে বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, সেই বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এই নির্বাচনের মাধ্যমে সেই সুযোগই আমাদের সৃষ্টি হয়েছে। প্রধান বিরোধী দল সহ সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন
আরও প্রতিযোগিতামূলক ও ইতিবাচক হতে পারত। আমাদের সকলের প্রত্যাশা ছিল প্রধান বিরোধী দল গণতন্ত্রকে সুসংহত করতে এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে আপনারা জানেন যে আমি বিরোধী দলের সম্মানিত নেত্রী সহ সকলকে বারবার সংলাপ ও রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছি, কিন্তু তারা আমার উদ্যোগ অনুরোধে সাড়া না দিয়ে বেছে নিয়েছিলেন সন্ত্রাস, সহিংসতা, নৈরাজ্য, নাশকতা ও ধ্বংসের পথ। দেশকে অরাজকতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার জন্য ধ্বংসাত্মক কর্মসূচি জনগণের উপর চাপিয়ে দিয়েছেন। তাদের সন্ত্রাস ও নাশকতা অগ্নিদগ্ধ হয়ে নিহত হলো দেশের নিরীহ নাগরিক, ধ্বংস হচ্ছে জাতীয় অর্থনীতি ও ব্যাহত হচ্ছে গণতন্ত্রের ভবিষ্যৎ। নির্বাচনের প্রাক্কালে আমি গণতন্ত্র, জাতির শান্তি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিরোধী দলকে সন্ত্রাস ও সহিংসতা পরিহার করে রাজনৈতিক সমঝোতার জন্য বারবার আহ্বান জানিয়েছি। আজও নির্বাচনের পর আমি চাই কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, সন্ত্রাস ও সহিংসতার পরিবর্তে শান্তি, নৈরাজ্য ও অনিশ্চয়তার পরিবর্তে গণতান্ত্রিক স্থিতিশীলতা, ধ্বংস ও নাশকতার পরিবর্তে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা। আমি বিরোধী দলের সম্মানিত নেতৃসহ সকলকে আমার আহ্বান জানাই, সন্ত্রাস ও সহিংসতা পরিহার করে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদী জামাতের সঙ্গ ত্যাগ করে শান্তিপূর্ণ আলোচনায় আসুন। আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করেই আমরা সমাধান করতে পারব। সেজন্য সকলকে ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে এবং সকল প্রকার রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাক, সেটাই মানুষের কাম্য। নিরীহ নাগরিকদের রক্তে আজ গণতন্ত্র রক্তাক্ত। সহিংস রাজনৈতিক কর্মসূচির শিকার বার্ন ইউনিটের অগ্নিদগ্ধ মানুষের আর্তনাদ জাতির বিবেককে আজ দংশন করছে। জাতি আজ এর অবসান চায়। আমাদের দেশের গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে জাতিসংঘ সহ সকল বন্ধু রাষ্ট্রের নেতৃবৃন্দ ও কূটনীতিকদের আন্তরিক প্রচেষ্টা উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিশ্বের কাছে বাংলাদেশ আজ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের দেশের শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, সাংবিধানিক প্রক্রিয়া ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য আমি সকল আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করছি। নির্বাচনের মাধ্যমে নতুন করে জনগণ যে ম্যান্ডেট আমাদের দিয়েছে, সেই জন্য আমি জাতির কাছে কৃতজ্ঞ। আমি জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের ঘোষিত নির্বাচনী ইশতেহার ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমি সুস্পষ্টভাবে ঘোষণা করছি, আমার নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে যে কোনো মূল্যে দেশের জনগণের যান, মাল ও রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, শান্তি নিশ্চিত করা। আমি তার নির্বাচনোত্তর যে কোনো সন্ত্রাস ও সহিংসতা কঠোর হাতে দমন করার জন্য প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিচ্ছি। নির্বাচন বিরোধী দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তা অতি সত্বর মেরামত করে শিক্ষা কার্যক্রম ইনশাআল্লাহ আমরা শুরু করব। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, উৎপাদন, রপ্তানি বাণিজ্যকে সকল রাজনৈতিক সহিংসতার হাত থেকে রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের স্বাভাবিক জনজীবন সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব। বিএনপি, জামাত শিবিরের সন্ত্রাস ও নাশকতার শিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আহত নিহত সদস্যদের পরিবারকে সকল প্রকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যারা সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন তাদের পরিবারকেও আমরা সহায়তা করব। যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করে যাচ্ছি এবং তাও অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তের সহায়তা, যথাযথ সহায়তা দেওয়া হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা অব্যাহত রাখা হবে। স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার কাজ অব্যাহত থাকবে এবং বিচারের রায়ও কার্যকর করা হবে। সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোরভাবে প্রতিহত করা হবে। আমাদের সরকারের 2009 থেকে 2013 পর্যন্ত সকল ক্ষেত্রে অর্জনকে দেশ ও জাতির কল্যাণে অব্যাহত রাখা হবে। এই নির্বাচনে জনগণের ম্যান্ডেট কার্যকর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 30 লক্ষ শহীদের স্বপ্নের সোনার বাংলা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব।
জনগণ আমাদের পাশে আছে, থাকবে, এ বিশ্বাস আমার আছে। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমি জানি সবার মনে অনেক প্রশ্ন, ছোট্ট করে প্রশ্ন করলে যা ঠান্ডা হবে না। আর্থসামাজিক উন্নয়নের যে কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, সেগুলি আমরা বাস্তবায়ন সম্পন্ন করব এবং বাংলাদেশকে আগামীতে, আপনারা জানেন যে গত নির্বাচনে আমরা ঘোষণা দিয়েছিলাম 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। আর এবারে নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছি 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত দেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ সেই উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে এবং আমরা কাজ করে যাব। রাজনৈতিক হিংসা, হানাহানি, কাটাকাটি এগুলি সত্ত্বেও তো আমাদের অর্থনৈতিক উন্নয়ন কখনো বাধাগ্রস্ত তারা করতে পারেনি। কাজে আমরা এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। উজানে নাও ঠেলে যাওয়া, এটাই তো আমাদের কাজ, আমরা সেটাই করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আনোয়ার হক আরটিভিতে কাজ করি। আপনি এখানে বলেছেন আগামী নির্বাচন সম্পর্কে আপনি আলোচনা করে সমাধান বের করতে চান। সমাধান নতুন করে আরেকবার ছিলেন নির্বাচনী পরবর্তী সংবাদ সম্মেলনে। আমি জানতে চাচ্ছি সুনির্দিষ্টভাবে, তাহলে আপনি কি একটি মধ্যবর্তী নির্বাচন খুব শিগগির আয়োজনের কথা বলছেন এবং এক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক চিঠি কিংবা আবারও ফোন কল অথবা আনুষ্ঠানিক কোনো বৈঠক, যে সুনির্দিষ্ট উত্তর জানতে চাই। ধন্যবাদ। আবারও আমি বলেছি আগামী নির্বাচন, আগামী যখনই আসবে নির্বাচন হবে। আর আলোচনার উদ্যোগ তো আমি বারবার নিয়েছি, আমি নিজে টেলিফোন করেছি, তারপর বিএনপির নেত্রী সেটা মানেন নাই। এখন ওনার অবস্থাটা কি দাঁড়ালো? উনি তো একুল ওকুল দকুল হারিয়ে বসে আছেন। তারপর আমরা চাই যে বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিকটা অব্যাহত রাখতে সকলের সাথেই আমরা আলোচনা করতে রাখি। কিন্তু এটা নির্ভর করে বিএনপি নেত্রীর উপরে, কারণ আগামী যে পার্লামেন্ট বসবে সেখানে উনি তো আর বিরোধী দলের নেত্রী হিসেবে বসতে পারছেন না। মাইক মাইক আপনি কিন্তু আপনার নাম পরিচয় দেন নাই। বিবিসির গলা অনেক উঁচা, মাইক লাগবে না। সরকার গঠন করলে এই সরকার কতটা শক্তিশালী হবে, ইন্টারন্যাশনাল চাপের বিষয়ও আছে, আপনি কি বলবেন? একটা নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, 18,000-এর উপর ভোট কেন্দ্রে ভোট হয়েছে। কিছু ভোট কেন্দ্র বিএনপি জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, খুব বেশি যে করতে পেরেছে তা না। তারা যেভাবে হুমকি দামকি আর যেভাবে সেই লাদেন স্টাইলে মানে ভিডিও দিয়ে নির্বাচন না করার ঘোষণা দিয়েছে, জনগণ কিন্তু রেসপন্ড করেনি। কাজে এই নির্বাচন নিয়ে কোনো অভিযোগ উঠতে পারে এটা কিন্তু বিশ্বাস করি না, কারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং সেই ভোটেই আমরা নির্বাচিত হয়েছি এবং সরকার গঠন করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। কারণ যারা নির্বাচনে অংশগ্রহণই করে নাই তাদের জন্য কারা কানবে তা তো আমি জানি না। তাহলে আপনারা কি চান ওই সন্ত্রাসী জঙ্গিবাদ তারাই এসে থাকুক ক্ষমতায়, তারাই দেশে রাজত্ব করুক, সেটাই চান? নাকি একটা গণতান্ত্রিক ধারা যা শান্তিপূর্ণ পরিবেশ আসুক সেটা চান? আমরা তো শান্তিপূর্ণ পরিবেশ চাই।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন জনগণ অবাক ভোট দিয়েছে। এই কথাটা আমরা সাংবাদিক হিসেবে বলতে পারি পুরোপুরো সত্যি নয়, কেন জামাত শিবিরের কার্যকরীর মুখে অনেক জায়গাতেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করলেও ভোট দিতে পারেনি। আপনার সরকার কেন জনগণকে শান্তিপূর্ণভাবে সব জায়গায়, আমরা দেখেছি যে জায়গায় মানুষকে নিরাপত্তা দেওয়া গেছে তারা 60% পর্যন্ত ভোট দিয়েছে, অনেক জায়গায় যেখানে নিরাপত্তা দেওয়া যায়নি সেখানে মানুষ ভোট দিতে পারে, এই নিরাপত্তাটা দেওয়া গেল না কেন? দ্বিতীয় হচ্ছে আপনারা যারা বিরোধী জামাত শিবিরের সন্ত্রাসী তাদেরকে কেন বিস্ফোরক মামলা, এই মামলা ছোটখাটো মামলায় ধরা হচ্ছে? কেন সন্ত্রাস দমন আইন 2008 গুমদাতা এবং অন্যান্যদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে না? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখুন, প্রথমত হলো আপনারা জানেন যে এই জামাত শিবির এবং বিএনপি তারা তো পুরো নির্বাচনটাই বানচাল করতে চেয়েছিল। এটা আপনাদেরকে বিবেচনা করতে হবে। পুরো নির্বাচনটা তারা বানচাল করতে চেয়েছিল। বিএনপির নেত্রী বলেছিলেন একটা ভোটারের জন্য ভোট কেন্দ্রে না যায়, কিন্তু জনগণ তো তাদেরটাকে সাড়া দেয়নি। ওই প্রতিকূল অবস্থার মধ্যেও তো জনগণ ভোট কেন্দ্রে এসেছে, ভোট দিয়েছে। কিছু জায়গায় তারা আচমকা হামলা করেছে এবং স্কুল ঘরগুলি পুড়িয়েছে। দুঃখ তো সেখানেই। আমরা বিনা পয়সায় বই দিই। এই হরতাল অবরোধ সব কিছু থাকা সত্ত্বেও আপনারা দেখেছেন যে প্রায় 31 কোটির মতো বই আমরা ছাপিয়েছি। কারণ এবার আমরা প্রাথমিক শিক্ষার্থীদের বই দেব। আমরা প্রায় 30 কোটি বই ইতিমধ্যে 1 জানুয়ারি বিলি করেছি। 2 তারিখে বইয়ের উৎসব হয়েছে। এই প্রতিকূল অবস্থায় আমরা কিন্তু এই বই বিতরণ করেছি। আমরা বই দিই আর বিএনপি জামাত স্কুল পড়ায়, এটাই তো তাদের কাজ। কাজে আমরা যে নিরাপত্তা দিতে পারিনি তা না, অবশ্যই নিরাপত্তা দিচ্ছে। এবং আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তারা যথেষ্ট নিরাপত্তা দিয়েছে। কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলি আমরা যথাযথভাবে দেখছি। আর অবশ্যই আইনসম্মতভাবে এদের বিচার হবে। যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তাদের যথাযথ আইনের আওতায় অবশ্যই আনা হবে। যারা জনগণের জানমাল নিয়ে খেলবে, যারা মানুষকে হত্যা করবে, তাদেরকে ছাড়া হবে না, মোটেই আমরা ছাড়বো না। এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আরও কঠোর ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নেব। Mr. Prime Minister, I'm from Nepal University in China. My question is, হারটা তো ইলেকশন কমিশন যখন দেবে সেটা তখন আসবে, তারা তো সমস্ত রেজাল্টটা নেবে, নেওয়ার পরে এটাকে হিসাব নিকেশ করে তারপরে জানাবে। এখনই সব রেজাল্টগুলি না আসা পর্যন্ত তো বলতে পারবে না। জনগণ যে ভোট দিতে পেরেছে আমি তাতেই সন্তুষ্ট। যতটুকু দিয়েছে ততটুকুই যথেষ্ট। Prime Minister, I'm from Nepal University in China. My question is, what would be the focus of your government foreign policy? What would be the focus of your government foreign policy? Foreign policy? Well, our foreign policy is very clear. Friendship to all, malice to none. We want friendly relationship with every country because we want to develop our country. We want to improve the economic condition of our country, and for that reason we need friendship and friendly and relationship with all the neighboring country and other country. With world we always value friendship and cooperation. So our foreign policy is very clear. Thank you very much. কি নিয়ে আলোচনা হবে? সবকিছু নিয়ে আলোচনা হবে। তারা হরতাল দিয়ে যাচ্ছে, জনগণ তো সে হরতাল মানছে না। খামাখা হরতাল আর বোমাবাজি করে তারা
মানুষের জানমাল ক্ষতি করছে। তো মানুষকে এত কষ্ট দেওয়ার কি অর্থ থাকতে পারে? আমরা সেই আহ্বানে জানিয়েছি তাদের হরতাল বন্ধ করতে হবে, এই ধ্বংসাত্মক কাজ বন্ধ করতে হবে, মানুষ খুন করা বন্ধ করতে হবে। এই যে মলোটভ ককটেল মেরে মানুষকে হত্যা করছে, চলন্ত বাসে নিরীহ মানুষকে হত্যা করছে, নিরীহ মানুষ তো দূরের কথা, বৃক্ষ নিধন করছে, এমনকি গরুর ট্রাকেও তারা বোমা মেরে গরুও হত্যা করছে। তরকারির ট্রাক আসছে সেখানে আগুন দিচ্ছে, চাল খাদ্য সেখানে আগুন দিচ্ছে। তাদের এই সমস্ত ধ্বংসাত্মক কাজ বন্ধ করতে হবে। সবচেয়ে বড় কথা, যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদী, যেটা হাইকোর্ট উচ্চ আদালত ঘোষণা দিয়েছে যে জামাত একটা জঙ্গিবাদী সংগঠন, সেজন্য জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, এদের সঙ্গ তাদের ছাড়তে হবে। তাহলে না আলোচনাটা সুষ্ঠুভাবে আলোচনা করা যাবে। যতক্ষণ পর্যন্ত ওই জঙ্গিবাদী সন্ত্রাসী তাদের ঘাড়ে চেপে থাকবে, আমার মনে হয় ওরা সুস্থ চিন্তা ভাবনা করতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আবার আমি একটু ছোট্ট একটা প্রশ্ন মোজাম্মেল ভাই সম্পূরক আছে, সেটা হলো যে আজকে ইলেকশনটা অনেক প্রতিযোগিতার মধ্যে মানুষ ভোট দিয়েছে, কিন্তু এটা স্পষ্ট যে জাতি আজকে স্বাধীনতা বিরোধী চুক্তির পক্ষে একটা অবস্থান আছে। আজকে কেউ কেউ বলছেন যে গণতন্ত্র রক্ষা করব নাকি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করবো, দুইটার কোনটা রক্ষা করলে এটি করলে সেদিকে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি আবারও যে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার জন্য জাতীয় ঐক্যের এবং সমমনা রাজনৈতিক দলের ঐক্যের আহ্বান দিবেন কিনা? আছি আমাদের যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, তারাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে, এটা কিন্তু লক্ষ্য করবেন। আপনাদের কাছে এটাই আমি বিশেষভাবে বলতে চাই, যারা এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তারাই নির্বাচনে অংশগ্রহণ করেছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা সন্ত্রাস জঙ্গিবাদে বিশ্বাস করে, তারাই তো নির্বাচন বর্জন করেছে। কাজে আমাদের ঐক্য আছে, ঐক্য থাকবে, আর ঐক্যবদ্ধভাবেই আমরা দেশ পরিচালনা করব। ধন্যবাদ। আমার নাম নদীপ কাদের, আমি এশিয়ান টিভিতে আছি। আমার দুটো প্রশ্ন। প্রথমে আপনাকে অভিনন্দন, একটা ইলেকশন হয়ে গেল যদি আমাদের অনেক বিপর্যয় ঘটেছে। আপনি আপনার স্টেটমেন্টে যেটা আছে যে জিরো টলারেন্স সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে, সেই প্রসঙ্গে আমি দুটো প্রশ্ন করতে চাই। সেটা হল, প্রথম হলো যে জামাত শিবিরকে যেহেতু টেররিস্ট গ্রুপ বলা হচ্ছে, আপনার নতুন সরকার কি জামাত শিবিরকে ব্যান করবে কিনা? এটা আমাদের বহুদিনের দাবি বাংলাদেশের মানুষের, সেই জন্য এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা ওয়েস্টেড গ্রুপ তারা চেষ্টা করছে যে এই ইলেকশনকে নাল অ্যান্ড হোয়াইট করে ইন্টারন্যাশনাল স্যাংশন আনার জন্য। এই ব্যাপারে আপনারা কি ভাবছেন, কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন। জামাতকে কিন্তু হাইকোর্ট থেকেই রায় দিয়েছে জঙ্গিবাদী সংগঠন হিসেবে, এবং এ ব্যাপারে বোধহয় জামাত ব্যান্ডের ব্যাপারেও বোধহয় হাইকোর্টে একটা রিট রয়ে গেছে, মামলা রয়েছে। কাজে সেটা সমাধান না হওয়া পর্যন্ত আমরা কোনো মন্তব্য এই ব্যাপারে করতে চাই না। আর এটা হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক যে বিরোধী দল মানে বিএনপি আর জামাত নির্বাচন বর্জন করেছে। তারা হরতাল দিয়েছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে যাতে ভোট না হয়, নির্বাচন না হয়, নির্বাচন ঠেকানোর জন্য বারবার আহ্বান দিয়েছে। তার সত্ত্বেও এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন বাংলাদেশের প্রতি স্যাংশন, এটা সেটা কেন? বাংলাদেশ কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? বহু দেশে তো নির্বাচন হয়েছে এর থেকে আরও খারাপ অবস্থায়, আমরা তো সেটা দেখেছি। সেগুলিও তো গ্রহণযোগ্যতা পেয়েছে। আর এখানে জনগণ বিরোধী দলের শত বাধা উপেক্ষা করেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যদি এই বাধা না দিত, যদি এই বোমাবাজি না করত, প্রিজাইডিং অফিসার তাকেও তারা পিটিয়ে হত্যা করেছে। তারপরেও যারা নির্বাচনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা কিন্তু শত বাধা উপেক্ষা করেও প্রত্যেকটা পোলিং সেন্টারে তারা উপস্থিত থেকেছেন এবং জনগণ সেখানে ভোট দিতে গেছেন। কাজে এখন স্যাংশন যারা করাতে চায়, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। বাংলাদেশের গণতন্ত্র থাকুক সেটা তারা চায় না, কারণ একটা গণতন্ত্র থাকলে, গণতান্ত্রিক পরিবেশ থাকলে বোধহয় তাদের মূল্য থাকে না। সেই জন্য নানা ধরনের কথা,
নানাভাবে এটাকে মানে রং চড়ানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ কি অপরাধ করেছে যে স্যাংশন দেবে? বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করেছে, যেখানে এমডিজি গোল অনেক উন্নত দেশ পারে নাই, কিন্তু বাংলাদেশ সেটা সফলভাবে বাস্তবায়ন করেছে। বাংলাদেশের অর্থনীতি মজবুত, আমাদের রিজার্ভ এখন 18 বিলিয়নের উপরে, আমাদের মাথাপিছু আয় $1044 আমরা উন্নীত করেছি, আমাদের প্রবৃদ্ধি আমরা 6 ভাগের উপরে রাখতে সক্ষম হয়েছি। আজকে খাদ্যে স্বয়ংসম্পদ অর্জন করেছি, সামাজিক আয় $1044 আমরা উন্নীত করেছি, আমাদের প্রবৃদ্ধি আমরা 6 ভাগের উপরে রাখতে সক্ষম হয়েছি। আজকে খাদ্যে স্বয়ংসম্পদ অর্জন করেছি, সামাজিক নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। এই অবরোধ, হরতাল সব কিছু থাকা সত্ত্বেও এই যে 30 কোটি বই ছাপানো, সেগুলি প্রতিটি স্কুলে বিলি করা, প্রত্যেকটা ছাত্র ছাত্রীর হাতে তুলে দেওয়া, এই সফলতাগুলি দেখবে না? আমাদের রপ্তানি, এত বাধা সত্ত্বেও রপ্তানি, আমরা কিন্তু রপ্তানি প্রবৃদ্ধি অর্জন আমরা অব্যাহত রেখেছি। তাহলে কেন স্যাংশন, কেন এই ধরনের কথা আসবে? আসলে যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তাদের মাথায় ওই সমস্ত চিন্তা, দেশটাকে শেষ করতে চায়, কিন্তু তা পারবে না, কারণ জনগণ আমাদের সাথে আছে, আমাদের সাথে জনগণ আছে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম জয় মাহমুদ, আমি এটিএন বাংলা থেকে এসেছি। আমি প্রথমত আপনাকে ধন্যবাদ জানাতে চাই এজন্য যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন ডেকে আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দেন। আমাদের আরেক নেত্রী সংবাদ সম্মেলন ডাকেন, কিন্তু কখনোই আমরা প্রশ্ন করার সুযোগ পাই না। দ্বিতীয় ধন্যবাদ হচ্ছে এই কারণে যে 2009 থেকে 2013 পর্যন্ত 5 বছরে আপনার শাসনামলে, আপনার সরকারের শাসনামলে আপনি যে নির্বাচনী অঙ্গীকার নিয়ে এসেছিলেন, দিনবদলের সনদ, তার অনেক কিছুই আপনি বাস্তবায়ন করেছেন। বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আপনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেজন্য আমি বাংলাদেশের নাগরিক হিসেবে খুবই গর্বিত, এবং মুক্তিযুদ্ধের সন্তানদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, সাংবাদিক হিসেবে অভিনন্দন। কিন্তু একটি ছোট বিষয়, আপনার এই মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ, বিদ্যুতের ক্ষেত্রে অসামান্য সাফল্য এবং আরো অনেক ক্ষেত্রে সাফল্য, দু একটি ছোট কারণে ম্লান হয়েছে, সেই প্রসঙ্গেই আমার প্রশ্ন। আমরা বিগত নির্বাচনের, মানে যে নির্বাচন গতকালকে হয়ে গেল, সেই নির্বাচনের যে হলফনামা আমরা দেখেছি প্রার্থীদের, তাতে আপনার দলের অনেক এমপি মন্ত্রী যারা এখনো আছেন, আগে ছিলেন, তাদের গত 5 বছরে তারা অনেক অনেক সম্পত্তির মালিক হয়েছেন, শত শত হাজার হাজার বিঘা জমির মালিক, কোটি কোটি টাকা তারা কামিয়েছেন 5 বছরে, যাতে সাধারণভাবে মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগে যে কি করে তারা এত অর্থের মালিক হলেন, মানে তারা কি দুর্নীতি করছেন কিনা। বিষয়টা আপনি কিভাবে দেখছেন, এবং আগামীতে আপনার আশপাশের লোক যেন কোনো রকম দুর্নীতির সঙ্গে না জড়াতে পারে, সে ব্যাপারে আপনি কি পদক্ষেপ নেবেন মাননীয় প্রধানমন্ত্রী? কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয়ে থাকে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি দুর্নীতির সাথে জড়িত থাকে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমাদের এই 5 বছরে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে। অর্থ সম্পদ অর্জন, এখন মাথাপিছু আয় যদি $600 থেকে $1044 বেড়ে থাকে, তারপরে সকলেরই আয় বেড়েছে, এতে তো কোনো সন্দেহ নেই। আয় তো প্রত্যেকেরই বেড়েছে, কার না বেড়েছে? আমরা আমাদের দারিদ্র্যের হার আমরা কমিয়েছি। তার মানে এটা কি? নিম্ন, যারা একেবারে নিম্নবিত্ত ছিল, 5 কোটির মতো মানুষ তারা মধ্যবিত্তে উঠে এসেছে। তাহলে কেন, কিভাবে উঠে আসছে? তাদের আয় বেড়েছে, সেই জন্যই তো। আয় বাড়ার তো একটা ধারাবাহিকতা থাকে, কিন্তু কেউ যদি অস্বাভাবিকভাবে কিছু বাড়িয়ে থাকে, অবশ্যই দুর্নীতি দমন কমিশন স্বাধীন আছে, তারা ব্যবস্থা নিতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতি বছর কিন্তু আমাদের ক্যাবিনেটের মধ্যে তাদের সম্পদের হিসাব কিন্তু আমাদের কাছে দিয়েছে। এখন তাদের সম্পদের হিসাব দেওয়ার ভিতরেও আবার কিছু মানে কারসাজি থাকে। যেমন আমি যদি বলি যে আমার যখন বিয়ে হয়েছিল, তখন সোনার দাম ছিল 130 টাকা ভরি। এখন যদি সেই সোনার দাম যদি এখনকার দামে ধরা হয়, হ্যাঁ, তাহলে সেই দাম যদি হিসাব করে বলা হয় যে এত টাকার মালিক, তাহলে সেই জবাবটা আমি তাহলে আর কীভাবে দেবো? ঠিক এভাবে বহু সম্পদেরও দাম বেড়ে গেছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই দুর্নীতির সাথে জড়িত থাকলে তার ব্যবস্থা আমরা নেব, এতে কোনো সন্দেহ নাই। তবে কে কীভাবে দেখে মানে
ছাপিয়েছে, কিভাবে সংবাদটা পরিবেশন করেছে, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আর যার বিরুদ্ধে সংবাদ ছাপিয়েছে সেটা তার দায়িত্ব, সে সেটা মোকাবেলা করবে। করতে পারলে ভালো, না করতে পারলে তার ভাগ্যে যা আছে তাই হবে। দুর্নীতি তো আমরা তো কখনো প্রশ্রয় দেয়নি, এবং আমাদের সরকার আমলে বাংলাদেশের দুর্নীতি কিন্তু কমেছে, সেটাও মাথায় রাখতে হবে। দুর্নীতি কমেছে, সকলের আয় বেড়েছে, সবার বেতন ভাতাও তো বাড়িয়েছি। একটা গার্মেন্টস শ্রমিক যে 1600 টাকা পেত, সে 5300 টাকা পাচ্ছে। এখন ওটাকে আবার কীভাবে দেখবেন যে তার বেতনটা তো বাড়লো কেন, সেভাবে দেখবেন? 60 থেকে 70 ভাগ সকলের বেতন ভাতা বাড়িয়ে আবার 20% মহার্ঘ ভাতা দিয়েছি, তাতেও তো সবার আর্থিকভাবে বেড়েছে। হ্যাঁ, কেউ কেউ খুব অস্বাভাবিকভাবে যাদের বেড়েছে, দুর্নীতি যেমন কমিশন আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমিও অন্তত কোনো দুর্নীতিবাজকে প্রোটেকশন দিতে যাব না, এইটুকু আমি বলতে পারি। সেটা আমি করব না, আমার ওটার প্রতি আমার কোনো দুর্বলতা নাই। আচ্ছা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার নাম মাসুদুল হক, আমি এটিএন নিউজে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আগামী কয়েকদিনের মধ্যে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আমার প্রশ্ন নিয়ে হচ্ছে, সেই সরকার কি শুধু আওয়ামী লীগের প্রতিনিধি যারা আছেন তাদের নিয়ে গঠিত হবে, নাকি গতকালকে নির্বাচনে যারা জয়ী হয়েছেন সংসদের সেই সব দলের প্রতিনিধিদের নিয়ে আপনি সর্বদলীয় সরকার গঠন করবেন? এটা আমি আমাদের যারা মানে জোট আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করব, এবং আমার কোনো আপত্তি নাই যদি সব দল থেকে প্রতিনিধি আসতে চায়, আমরা তাদেরকে নিয়েও করতে পারি সরকার গঠন, এটা আমার কোনো আপত্তি থাকবে না। এই কারণে থাকবে না, আমি সবসময় চাই যে সকলে মিলেমিশেই আমরা দেশটার উন্নতি করি। আবার বিরোধী দলও তো থাকতে হবে, সেটাও তো দেখতে হবে। অসুবিধা নেই, কেন আপনি তো ভালো আছেন, গল্প খেলছেন, অসুস্থ চিকিৎসা হচ্ছে, সবই হচ্ছে, ভালোই আছেন সবাই। মহাজ তো মহা, কাজে এটা তো মহা, এটা তো থাকতেই হবে। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি গণতন্ত্র রক্ষায় দীর্ঘ সংগ্রাম করেছেন, কোনো চাপের মুখে কি সেখান থেকে আপনি সরে আসলেন? আমি সরে আসছি কখনো? এমন কোনো চাপ আছে যেটা আমাকে আমার দিক থেকে সরাতে পারে? পেয়েছে কখনো? পারে নাই, পারবে না, পারবে না। আমি রাজনীতি করি দেশের জনগণের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আমি শাবান মাহমুদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে কাজ করি। আপনি একটু আগে বলেছেন যে যারা স্বাধীনতা এবং গণতন্ত্রে বিশ্বাস করে তারাই এবারে নির্বাচনে অংশ নিয়েছে। আমি একদম বিনয়ের সঙ্গে জানতে চাচ্ছি যে আমরা লক্ষ্য করেছি যে ঐতিহ্যবাহী গণতান্ত্রিক একটি রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিন্তু এই নির্বাচনে অংশ নেয়নি, তারা নির্বাচন বর্জন করেছে। আপনার বক্তব্য যদি সত্য হয়, তাহলে আমরা কি ধরে নেব যে কমিউনিস্ট পার্টি এখন স্বাধীনতা এবং গণতন্ত্রে বিশ্বাস করে না? এবং আপনার দলেই সাবেক অনেক কমিউনিস্ট পার্টির নেতা রয়েছেন যারা গত সরকারের আমলে বেশ সুবিধাজনক অবস্থানেই ছিলেন, এবার তাদের অবস্থাটি কি হবে মাননীয় প্রধানমন্ত্রী? কমিউনিস্ট পার্টিতে যেগুলি খুব ভালো ছিল, পাকা পাকা, সেগুলো আমি নিয়ে নিছি, আর যেগুলি পচে গেছে সেগুলি চলে গেছে। আর এখন যে কমিউনিস্ট পার্টি আছেন, ওনাদের তো পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করতে করতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যাচ্ছে। কাজে ওনাদের কাছে প্রশ্নটা করলে বোধহয় ভালো হয়। ধন্যবাদ। আর না না না, চা খাবে, চা খাবে, বসেন বসেন বসেন, এই বসেন, হবে, সব হবে ইনশাআল্লাহ। দেখি, ধন্যবাদ। আপনারা চায় আমন্ত্রিত চা চা চা। মাননীয় প্রধান।